দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিকা। শুরুতে যে খবরে নজর রাখবো, উত্তরাখণ্ডে তুষার ধসে বাড়লো মৃত্যুর সংখ্যা। মৃতের সংখ্যা বাড়লো এবং এখনো পর্যন্ত আরো 3 জনের বরফ চাপা দেহ উদ্ধার হয়েছে। মানা গ্রামে ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জন। উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা গ্রামে তুষার ধসের নিচে চাপা পড়ে অন্তত 7 জনের এখনো পর্যন্ত মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে। এবং গতকালই আমরা দেখেছিলাম যে শুক্রবার ভোর থেকেই কিন্তু বিআর ক্যাম্পে তুষারধস আঘাত হানে এবং এখনো পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর সংখ্যা যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, সেই সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। উত্তরাখণ্ডে তুষারধসে বাড়লো মৃত্যুর সংখ্যা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, গতকাল থেকেই আমরা দেখেছিলাম তুষারধসে উদ্ধারকারীরা তারা যেরকম একেবারে তৎপরতার সঙ্গে কাজ করছিলেন, যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিলেন, তবে উদ্ধার কাজে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে। বরফে এখনো পর্যন্ত অনেকে চাপা পড়ার আশঙ্কা রয়েছে। এখনো পর্যন্ত পরিসংখ্যানটা কি? তবে আসবো এই মুহূর্তে আশিসদার কাছে, যাব পরবর্তীতে। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশ কমিশনার। এক্সাম শেষ হওয়ার পরে ওরা বেরিয়ে আসতে পারবে, নিজেদের বাড়িতে ঠিক মতন পৌঁছে যায়। পলিটিক্যাল প্রোগ্রাম যেটা আছে ওটার জন্য আমাদের ক্লিয়ারলি বলা থাকছে যে কোনো রকম স্টুডেন্টদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, যেহেতু এটা ওদের জীবনের খুব ইম্পর্টেন্ট এক্সাম আছে, ওদের কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় সেটা সবাইকে এনশিওর করতে হবে। অ্যান্ড পুলিশের এটার দায়িত্ব আছে। অ্যান্ড আমরা নিশ্চয়ই এটা এনশিওর করবো যাতে স্টুডেন্টদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। কোনো রকম কোনো অবস্ট্রাকশন, কোনো রকম কোনো রোড ব্লকেড বা অন্যভাবে যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা হয় সেরকম যদি কোনো প্রোগ্রাম হয় নিশ্চয়ই লফুল অ্যাকশন উইল বি টেকেন। এটাই আমরা আজকে বলতে চাইছি। আমাদের পুলিশের স্টুডেন্টদের জন্য আমাদের একটা হেল্পলাইন নাম্বার থাকবে আগামীকাল। আমি মোবাইল নাম্বার আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদেরকেও বলে রাখছি 9432610039 9432610039। কোনো স্টুডেন্টের কোনো রকম কোনো অসুবিধা যদি হয় স্পেশাল যে হেল্পলাইন নাম্বার আছে ওখানেও ওরা কন্ট্যাক্ট করতে পারেন পুলিশের সঙ্গে। এবং 100 ডায়াল বা নিয়ারেস্ট যে পুলিশ ইউনিট আছে বা পুলিশম্যান আছে সবাইকে ব্রিফ করা অলরেডি হয়ে গেছে, ওদের হেল্প নেওয়া যেতে পারে। আমরা আশা করি যারা এই পলিটিক্যাল প্রোগ্রাম আগামীকাল রেখেছেন ওরা এই ইস্যুটা নিশ্চয়ই মাথায় রাখবেন যাতে স্টুডেন্টদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। গুড আফটারনুন টু অল অফ ইউ। যেটা সিপি কলকাতা সাহেব বললেন সেটা রিট্রিট করার জন্যই বলি যে যেটা কলকাতার জন্য বলা হয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রযোজ্য। আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এলাকায় সাফিসিয়েন্ট পুলিশ ফোর্স, পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এক্সামিনেশন ইন দি লাইফ অফ স্টুডেন্ট ফ্রম বেঙ্গল, এবং যদি কোনো রকম ডিসরাপশন হয় সেটা একটা তার ক্যারিয়ার, তার লাইফকে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করে, এবং সেটা মাথায় রেখেই সব রকম ব্যবস্থা করা হবে। অল ইউনিটস যারা আছে আমাদের যত বেঙ্গলের অল ডিস্ট্রিক্টস, অল কমিশনারেটস, অল জিআরপি, এসআরপি সবাইকেই সেন্সিটাইজ করা হয়েছে যাতে কোনো রকম অবস্ট্রাকশন, কোনো রকম বাধা, যাতে কোনো স্টুডেন্টরা অ্যাডভার্সলি ইম্প্যাক্ট হতে পারে সেটা যেন না হয় সেটা দেখার জন্যে। তো প্রচুর সংখ্যায় পুলিশ রাস্তায় থাকবেন। কারোর যদি কোনো রকম অসুবিধা হয় উইল বি দেয়ার টু হেল্প অ্যান্ড ইন্টারভেন ইমিডিয়েটলি। তাছাড়া যেটা বললাম, কোনো অবস্ট্রাকশন এক জায়গায় হলে তার একটা ইম্প্যাক্ট, কোনো রকম ডিসরাপশন বা অবস্ট্রাকশন যদি আমরা দেখি তো সেই হিসেবে কিন্তু অ্যাকশন নেওয়া হবে যা লফুলি ইম্প্যাক্ট করে বা লিগালি যেটা আমাদের পাওয়ারে বা আয়তার ভেতরে আছে সেটা কিন্তু আমাদের করতে সব ইউনিটদের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। এবং
এটাই এক্সপেক্ট করব যে সবাই যেন ব্যাপারটা মাথায় রাখেন এবং স্টুডেন্টদের জন্য যেটা বলা আছে যেরকম হেল্প আপনারা প্রতিবারই দেখেন, মাধ্যমিক পরীক্ষার সময়ও দেখেন, উচ্চ মাধ্যমিকেও দেখেন, অ্যাডমিট কার্ড থেকে নিয়ে কাউকে পৌঁছে দেওয়া সব রকম আগেও পুলিশ করে এসেছে এবং সেই প্রসেসটাকে আরও আমরা রিক্রিয়েট করছি যাতে কালকে কনফিডেন্স কোনো মতে কারো কোনো স্টুডেন্টের কোনো কনফিডেন্স লেভেল বা কোনো প্রবলেম যদি থাকে নিয়ারেস্ট পুলিশ যে দাঁড়িয়ে আছেন তাকে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করতে এবং আমরা যথাযথ ব্যবস্থা নেব। যেটা সিপি সাহেব বলেছেন হেল্পলাইনের কথা আপনার বলা হয়েছে। তাছাড়া ইজিয়েস্ট নাম্বার টু রিমেম্বার ইজ 100, যেটা বলি যে আর যখন মাথা খুব একটু প্যানিক হয়ে যায় আর কোনো নাম্বার হয়তো মুখস্থ থাকে না বা মনে থাকে না, ইমিডিয়েটলি 100-এ ডায়াল করুন, যে নিয়ারেস্ট যেটা আছে পুলিশ স্টেশন। এবং সবাইকে আমাদের ব্রিফ করা আছে যেন যা আমাদের পক্ষে সম্ভব যতটুকু আমাদের হেল্প করার প্রয়োজনীয়তা আছে বা দরকার পড়বে সেটা কালকে করা হবে। তো দিস ইজ হোয়াট উই ওয়ান্টেড টু সে। ন্যাচারালি আপনাদেরও আলাদা করে এই জন্যই আমরা যৌথভাবে করে নিলাম ব্যাপারটা, কারণ আপনারাও সব আজকে সানডে আফটারনুনে আপনাদেরও সবাইকে ডাকা হয়েছে, তো আলাদা করে আর নবান্নে বা ভবানীভাবে না ডেকে উই থট উই শুড ব্রিফ ইউ টুগেদার যে ব্যাপারটা কত খুব সিরিয়াসলি গভর্নমেন্ট হ্যাজ অলসো টেকেন আ ভেরি সিরিয়াস থিং অন দিস ভিউ অ্যান্ড উই অলসো ফিল দ্যাট, কারণ এটা স্টুডেন্টসের ভবিষ্যতের ব্যাপার আছে, ফিউচার লাইফের ব্যাপার আছে, এই জন্য ডিটেল যে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি বা আমাদের যেটা একটা ব্যাপার আছে যেভাবে কালকের আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট বা পুলিশের যে কালকে রাস্তায় যে আমাদের থাকবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসা। ট্রাফিক ম্যানেজমেন্ট এগেন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট এবং সেটাকেও আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট অল ইউনিটসদেরও সেই হিসেবে যাতে এক স্টপ থেকে এক স্টপ যাওয়া বা নিজের এক্সামিনেশন সেন্টার অব্দি পৌঁছানো, এদের রেলওয়ে স্টেশন হোক বা বাস স্টপস থেকে হোক, সেইটা ব্যবস্থাটা ঠিক করে করা হয়েছে। ইতিমধ্যে আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং রেলওয়ের সঙ্গেও যোগাযোগ করেছি তাতে যেন পর্যাপ্ত নাম্বার অফ বাসেস থাকে, সেটা অলরেডি ব্যবস্থা করা ছিল, ওটাকে আর একটু কালকের অ্যাজিটেশন মাথায় রেখে আরও ঠিক করে যেন ট্রান্সপোর্ট ব্যবস্থাটা থাকে তার জন্য অলরেডি ট্রান্সপোর্ট সেক্রেটারি এবং ওনারা ব্যবস্থা নিয়েছেন। তো আশা করি যে অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে তাতে কোনো রকম স্টুডেন্টসদের কোনো অসুবিধার মুখে পড়তে হবে না এবং উই আর ভেরি কনফিডেন্ট যে খুব স্মুথলি পিসফুলি আমরা এক্সামিনেশনগুলো কন্ডাক্ট করতে পারবো। থ্যাংক ইউ। কারো যদি কিছু থাকে আমরা যেমন বললাম আলাদা করে বেঙ্গলের কারণ আলাদা আলাদা ব্যাপার থাকে, তো কারণ ইটস মোর এরিয়া স্পেসিফিক আমরা বলছি আপনি 100 ডায়ালে ফোন করবেন, যে নিয়ারেস্ট যেটা আমাদের কন্ট্রোল রুম আছে সেখানে গিয়ে লাইন আসবে এবং আমরা ইমিডিয়েটলি ব্যাপারটা করে দেবো, অ্যাটেন্ড করবো। তাছাড়া যেটা বললাম যে নিয়ারেস্ট পুলিশম্যান দ্যাট সি ইজ দ্য অলওয়েজ বিগেস্ট হেল্প পসিবল, যেখানে কিয়স্কে আপনি সিভিক ভলেন্টিয়ার থেকে নিয়ে রাইট আপ টু দ্য সিনিয়র মোস্ট অফিসার যারা রাস্তায় আপনি দেখবেন তাকে ইমিডিয়েটলি বললে ইমিডিয়েট অ্যাকশন উইল বি টেকেন। দিস মাচ অ্যাসিওরেন্স ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে আমি আপনাদের দিতে পারি। কোনো পলিটিক্যাল পার্টির তরফ থেকে কি আপনাদের কাছে কালকের কোনো কর্মসূচি অফিসিয়ালি কমিউনিকেট করা হচ্ছে, তার র্যালি বা কিছু করবে সেই বিষয়ে পারমিশন চাওয়া হচ্ছে এখনো? না, আমরা কিন্তু মেল মাধ্যমেই যা সোশ্যাল মিডিয়ায় মেলও বলবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, কিন্তু অবভিয়াসলি একটা খুবই বড় দিন যেটা আছে স্টুডেন্টদের লাইফে কালকে আছে এবং সেটা মাথায় রেখেই আমাদের এই প্রেস কনফারেন্স করা। অফিসিয়ালি এখনো কিন্তু আমরা যা পেয়েছি সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে কিন্তু আমরা কমিউনিকেশনটা অ্যাজ অফ নাও আমাদের কাছে এসছে। অফিসিয়ালি আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা দেখছি 3rd মার্চে বিভিন্ন রকম কিছু কিছু নাম দিয়ে অর্গানাইজেশনের নাম দিয়ে কিছু কিছু এটা দেখলাম। তো উই থট কি ইট উড বি প্রপার কালকে কি আছে, মানে স্টুডেন্টদের জন্য কত ইম্পর্টেন্ট দিন আছে সেটা মাথায় রেখে এই প্রেস ব্রিফিংটা করা। Total, we have registered 7 cases, out of which 2 কেস পুলিশ সুমোটো করেছে, 5টা বিভিন্ন রকম কমপ্লেন্ট হয়েছে। একজন একটা আরসান যেটা হলো যেটা শিক্ষা বন্ধু অফিসে আগুন দিয়ে পোড়ানো হলো ওটাতে একজন অ্যারেস্ট হয়েছে অ্যান্ড আই থিঙ্ক 12 তারিখ অবধি পুলিশ রিমান্ড হয়েছে। সো উই আর ইনভেস্টিগেটিং দ্য টোটাল ইনসিডেন্টটাই পুলিশ তদন্ত করে দেখছে ভালো করে কি অল দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস যেটা এটা হলো অ্যান্ড হু আর ইনভলভড সব কিছু দেখা হচ্ছে।
আমি ওদের পরিচয় তো আমার কাছে এফআইআর এর কপি নেই। আমি মানে হোয়াট আই নো ইজ 7 কেসেস হ্যাভ বিন রেজিস্টার্ড। দুটো আমাদের কাছে যেটা হয়েছে, পুলিশ দুটো কেস করেছে अगेंस्ट, মানে আমরা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। ঠিক আছে স্যার, একটা বাংলাতেই 3টে ইউনিভার্সিটি এরিয়াতে অনেকগুলো স্কুল আছে, যেখানে হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ স্ট্রিট, যাদবপুর এরিয়াতে, সেখানে কি কিওয়ার্ড টি বা এরকম কুইক রেসপন্স টিম বা এরকম কিছু ব্যবস্থা? না, অলরেডি মানে আমরা অলরেডি ডিসকাস করেছি কালকে আগামীকাল কোথায় কোথায় আমাদের কলকাতা পুলিশে অ্যারাউন্ড 30,000 স্টুডেন্টস উইল বি পার্টিসিপেটিং ইন দ্য এক্সাম। তো কালকে মেনলি আমাদের কলেজ স্কোয়ার, যাদবপুর, আমাদের থানা আশেপাশে যত ইউনিট আছে, এছাড়া আরও যেখানে যেখানে বেশি সংখ্যায় ক্যান্ডিডেট আসবে স্কুলে এক্সাম দিতে, সব জায়গায় পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট থাকবে অ্যান্ড স্পেশাল অ্যারেঞ্জমেন্টস আছে, ওই ডিটেলসে আমরা দেখছি না, কিন্তু ট্রাফিক আমাদের আরও ইউনিটস আছে, সবাইকে ইনভলভ করে ডিটেল অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে। দ্যাট ইনক্লুডস স্পেশাল আমাদের টিমস থাকবে বিভিন্ন জায়গায়। ओके, हिंदी আমি বলে দিচ্ছি, স্যার इंग्लिश बोले देवें। जैसा आप लोगों को पता है कि कल 3 मार्च 2025 से हायर सेकेंडरी एग्ज़ाम शुरू हो रहे हैं। कोलकाता में करीब 30,000 स्टूडेंट्स उसमें पार्टिसिपेट करेंगे। बहुत सारा सोशल मीडिया में हमारे पास में इंफॉर्मेशन आया है कि कुछ पॉलिटिकल ऑर्गेनाइजेशंस कल यानी कि 1 तारीख को जो जादवपुर यूनिवर्सिटी में कुछ वायलेंट इंसिडेंट हुए, उनको लेके 3 तारीख को उनके कुछ प्रोग्राम हैं। तो इसको लेके कोलकाता पुलिस, वेस्ट बंगाल पुलिस, गवर्नमेंट की तरफ से यही कहना है कि स्टूडेंट्स के लिए हायर सेकेंडरी एग्ज़ाम एक बहुत इम्पॉर्टेंट एग्ज़ाम है, उनके कैरियर का सवाल है। यहाँ पर किसी भी तरह का किसी से कोई कॉम्प्रोमाइज़ नहीं हो सकता एंड स्टूडेंट्स को किसी भी तरह की कोई परेशानी। আবারও নজর রাখবো উত্তরাখণ্ডের দিকে। উত্তরাখণ্ডে তুষার ধসে বাড়ল মৃত্যুর সংখ্যা। আমরা দেখেছি শুক্রবার থেকেই তুষার ধস এবং বৃষ্টির কারণে কিছুটা হলেও যে উদ্ধার কাজ তা কিন্তু স্থগিত হয়ে যায়। তবে আজ সকাল থেকেই আবহাওয়ার উন্নতি হওয়ায় উদ্ধার কাজ শুরু হয়েছে। এখনো পর্যন্ত 3 জনের বরফ চাপা দেহ উদ্ধার হয়েছে। মানা গ্রামে ধসে মৃতের সংখ্যা বেড়ে 7 জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন সেনাবাহিনীর তরফে। যুদ্ধকালীন তৎপরতায় ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে। উত্তরাখণ্ডে আজ সকাল থেকেই আবহাওয়ার উন্নতি হওয়ায় উদ্ধার কাজ চলছে এবং গতকালও কিন্তু দিনভর উদ্ধার কাজ চলেছে। তবে ভারী বৃষ্টির কারণে মাঝে মাঝে উদ্ধার কাজ স্থগিত হয়ে যায়। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আশিসদা, গতকাল থেকে আমরা দেখেছি উদ্ধার কাজে কিন্তু কিছুটা হলেও বেগ পেতে হয়েছিল সেনাবাহিনীকে ভারী বৃষ্টির জন্য, এবং আজ সকাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ায় উদ্ধার কাজ আবার শুরু হয়েছে। এখনো পর্যন্ত কতজনকে উদ্ধার করা হয়েছে নিরাপদে, কি জানা যাচ্ছে পরিসংখ্যান? দেখো, এই এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়। এই ছবিতে দেখা যাচ্ছে যে উদ্ধার কাজ চলছে এবং তার জন্য হেলিকপ্টার, গাড়ি এবং নানান ধরনের সামরিক সরঞ্জাম, সেনাবাহিনীর সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। যে খবর একটু আগে আমাদের কাছে এসে পৌঁছেছে তাতে আরও 3টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই 3টি মৃতদেহ সহ ওখানে 7 জনের মৃত্যু নিশ্চিত করল সেনাবাহিনী। আরও একজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তার কি অবস্থায় তিনি আছেন সেটা খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু ঘটনাক্রম যেভাবে এগোচ্ছে তাতে সকলেই মনে করছেন যে ওই ধরনের হিমালয়ের অত উঁচুতে বদ্রীনাথের পাশে মানাগ্রাম, সেই মানাগ্রাম একটা সীমান্তবর্তী এলাকা, সেখানে বর্ডার রোডস অর্গানাইজেশনের শ্রমিকরা কাজ করছিলেন। তাদের ওখানে মাঝে মাঝেই তুষার ধস হয়, এমন নয় যে অনেক বছর পরে এটা হলো। সুতরাং কী ধরনের নিরাপত্তা, কী ধরনের শ্রমিকদের কী ধরনের ব্যবস্থা ওখানে সরঞ্জাম ছিল তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এটা নিয়েও যে শুক্রবারের পরে আজকে রবিবার,
এত সময় কেন লাগছে উদ্ধার করতে, উদ্ধার কাজে এত সময় কেন লাগছে? যাই হোক, দুঃখজনক এই প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক দুর্ঘটনা 54 জনের মধ্যে 7 জনের মৃত্যু নিশ্চিত করেছে সেনা এবং আরও একজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এটাই সর্বশেষ পরিস্থিতি। হ্যাঁ, একদমই আশিসদা, যেমনটা আপনাকে বলছিলাম যে উদ্ধার কাজের ব্যাপারটা এখানে বিভিন্ন একদমই এদিকে অবশ্যই আমাদের নজর থাকবে পরিসংখ্যানের দিকে। আপাতত আপনাকে ধন্যবাদ জানাবো আশিসদা। উত্তরাখণ্ডে তুষার ধসে বাড়ল মৃতের সংখ্যা। মানা গ্রামে ধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 7। তুষার ধসের ফলে বেশ কিছু হাইওয়ে, অন্তত বেশ কয়েকটি জায়গায় অবরুদ্ধ হয়ে পড়েছে সড়কপথ। ফলে সেক্ষেত্রে আকাশপথে উদ্ধারের সমস্ত রকম চেষ্টা চালাচ্ছেন সেনাবাহিনীও। সেই এক্সক্লুসিভ ছবি, অর্থাৎ উদ্ধার কাজের সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। অন্যান্য খবরের দিকে নজর রাখবো। গতকাল যাদবপুরে শিক্ষামন্ত্রীকে হেনস্থা, গাড়ি ভাঙচুর, যাদবপুরে এসএফআই এর প্রতিবাদ মিছিল। যাদবপুর থানা থেকে 8B বাসস্ট্যান্ড পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি এসএফআই কর্মী সমর্থকদের। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এসএফআই কর্মী সমর্থকদের যে মিছিল, এবং আমরা দেখেছিলাম যে শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছিল জেলার বিভিন্ন জায়গায়, বিশ্ববিদ্যালয়গুলিতে। গতকালের ঘটনার প্রতিবাদে এসএফআই কর্মী সমর্থকরা সকাল থেকেই বিক্ষোভ প্রতিবাদ দেখাতে থাকেন। এই মুহূর্তে 8B বাস স্ট্যান্ড পর্যন্ত যে বিক্ষোভ কর্মসূচি এসএফআই কর্মী সমর্থকদের, সেই বিক্ষোভ কর্মসূচি চলছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রীতিমতো স্লোগান দিচ্ছেন এসএফআই কর্মী সমর্থকরা। এবং আজ সকালেও শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এসএফআই কর্মী সমর্থকদের মিছিল এই মুহূর্তে 8B বাস স্ট্যান্ডের সামনে। শিক্ষামন্ত্রীর ছবি নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। যে ছবি দেখছেন, গতকাল থেকেই আমরা দেখেছি নজিরবিহীন অশান্তির সাক্ষী যাদবপুর বিশ্ববিদ্যালয়। মূলত ওয়েব কোপারের বার্ষিক সাধারণ সভা ঘিরেই গতকাল থেকেই অশান্তির আঁচ কোনোভাবেই নিভছে না যাদবপুরে। হামলার মুখে পড়তে হয়েছিল খোদ শিক্ষামন্ত্রীকেও। তিনি নিজেও আহত হন শুরুতে। তবে শনিবারই বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় বাম ছাত্রদের পথ অবরোধের মাঝেই ব্রাত্য বসুর গাড়ি এগোতে চাইলে একজন গাড়ির ধাক্কায় জখম হন বলে অভিযোগ ওঠে। আর তারপরেই রীতিমতো শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ায় এসএফআই এর কর্মী সমর্থকরা। আর সেই অভিযোগকে সামনে রেখে আজ সকাল থেকেই বিক্ষোভ প্রতিবাদ চলছে জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে। এসএফআই এর কর্মী সমর্থকদের বিক্ষোভ। আর এই মুহূর্তে 8B বাস স্ট্যান্ড পর্যন্ত যে বিক্ষোভ, যে র্যালি ইতিমধ্যেই করা হয়েছে এসএফআই কর্মী সমর্থকদের তরফে। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীকে হেনস্থা এবং তার গাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে এসেছিল। তবে তারপরেই শিক্ষামন্ত্রীর গাড়ি যখন এগোয়, সেই সময় পথ অবরোধ করে দাঁড়ায় এসএফআই কর্মী সমর্থকরা এবং সেখানেই গাড়িতে আহত হন এক এসএফআই কর্মী সমর্থক। এবং তারপরেই কিন্তু বিক্ষোভের আঁচ আরো বেড়ে যায়। ওয়েব কুপারের বার্ষিক সাধারণ সভা ঘিরে শনিবার নজিরবিহীন অশান্তির সাক্ষী থাকলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, গতকাল থেকে অশান্তির আঁচ কোনোভাবেই নিভছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে এসএফআই কর্মী সমর্থকদের যে প্রতিবাদ, যে কর্মসূচি এই মুহূর্তে আমরা দেখছি, শিক্ষামন্ত্রীর ছবিতে রীতিমতো আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখাচ্ছেন তারা। কি ছবি এই মুহূর্তে উঠে আসছে? শুভ্রজিৎ, শোনা যাচ্ছে এই মুহূর্তে তুমি রয়েছো এসএফআই এর প্রতিবাদ মিছিল যেখানে চলছে। এই মুহূর্তে প্রতিবাদ মিছিল থেকে ঠিক কি ছবি উঠে আসছে শুভ্রজিৎ? দেখো, তোমায় জানিয়ে রাখবো, প্রথমে কিন্তু এসএফআই এর তরফ থেকে একটি মিছিল করা হয় যাদবপুর থানা থেকে 8B যে বাস স্ট্যান্ড যাদবপুরে, সেখানে কিন্তু বেশ খানিকক্ষণ পথ অবরোধ করা হয় এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো, শিক্ষামন্ত্রীর যে ছবি ব্রাত্য বসু, তার ছবি কিন্তু ছবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এর পরবর্তীতে যেটা দেখা যায় যে এআইডিএসওর পক্ষ থেকেও কিন্তু একটি বিক্ষোভ মিছিল করা হয়। সেই যে এআইডিএসওর যে মিছিল, সেই মিছিল কিন্তু যাদবপুরের যে 8B বাস স্ট্যান্ড, সেখান থেকে যাদবপুর ইউনিভার্সিটি এবং
8B বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে সেই মিছিল, এবং 8B বাস স্ট্যান্ড টপকে এই মুহূর্তে কিন্তু সুকান্ত সেতু সেই রাস্তাতে কিন্তু AIDS এর যে মিছিল সেই মিছিল এগোচ্ছে। এবং যে পরিস্থিতি, এদের যেটা দাবি যে গতকাল যাদবপুরের যে ঘটনা, সেই যাদবপুরের ঘটনায় প্রতিবাদী যে ছাত্র তার ওপর দিয়ে একজন ছাত্রের ওপর দিয়ে যে শিক্ষামন্ত্রীর গাড়ি চলে যায়, সেই প্রতিবাদী ছাত্র যে আহত হয়েছে গুরুতর, তাদের AIDS থেকে শুরু করে বা SFI তাদের প্রত্যেকের আজকের এই প্রতিবাদ কর্মসূচি। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে AIDS এর পক্ষ থেকে কিন্তু ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে, সারা রাজ্য জুড়ে সেই ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে। এবং একদিকে যেমন গতকালের ঘটনার প্রতিবাদ, অন্যদিকে AIDS এর পক্ষ থেকে গতকালের যে আগামীকালের যে ছাত্র ধর্মঘট, সেই ছাত্র ধর্মঘটের সমর্থনে এই যে আজকের মিছিল, সেই মিছিল কিন্তু করা হচ্ছে। ভাস্বতী, অর্থাৎ এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, এই মুহূর্তে কিন্তু 8B বাস স্ট্যান্ডের সামনে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন SFI কর্মী সমর্থকরা। শুভ্রজিৎ, আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তবে এই কর্মসূচি ঘিরে তো আরো অশান্তি বাড়তে পারে। হ্যাঁ দেখো, একেবারে গতকাল থেকেই কিন্তু দফায় উত্তেজনা সৃষ্টি হয় যাদবপুরে। একেবারে যাদবপুর ইউনিভার্সিটিতে যে একটি ওয়েব কুপার সাধারণ সভা, সেই সভা থেকেই দফায় উত্তেজনা সৃষ্টি হয়, এবং পরবর্তীতে তৃণমূলের যে শিক্ষাবন্ধুর অফিস, সেখানে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা অবধি ঘটে, রাতেও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপরই কিন্তু পুলিশের পক্ষ থেকে অভিযোগ পুলিশে জানানো হয়, এবং পুলিশের পক্ষ থেকে FIR দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে অগ্নিসংযোগের যে ঘটনা, সেই ঘটনায়। এবং তারপরই কিন্তু দেখা যায় যে আজ একেবারে প্রত্যেকটি সংগঠন, ছাত্র সংগঠনের পক্ষ থেকে একদিকে যেমন SFI, অন্যদিকে AIDS এবং আরও বামপন্থী যে সমস্ত ছাত্র সংগঠন রয়েছে, তাদের পক্ষ থেকেও কিন্তু আজ এই মিছিল করা হচ্ছে, প্রতিবাদ মিছিল বিভিন্ন জায়গাতেই করা হচ্ছে। এবং একেবারেই যাদবপুর চত্বর কিন্তু সকাল থেকে থমথমে থাকলেও আজ কিন্তু একেবারে বিকাল থেকে দেখা যাচ্ছে যাদবপুর চত্বরে একেবারে বিভিন্ন ছাত্র সংগঠনের যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলের ছবি উঠে আসছে। একদমই শুভ্রজিৎ, নজর রাখো সেদিকে। তবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। শুভ্রজিৎ চক্রবর্তী ছিলেন সরাসরি আমাদের সঙ্গে SFI সহ বিভিন্ন বামপন্থী সংগঠনগুলির মিছিল গতকালের ঘটনার প্রতিবাদে। আরো অন্যান্য খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে SFI কর্মী আহত হওয়ার পর থেকে আমরা দেখেছি যে প্রতিবাদে বর্ধমানে শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। SFI এর কর্মসূচিতে বাধা পুলিশের, এবং সকাল থেকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি SFI এর কর্মী সমর্থকদের। আহত হয়েছেন 3 জন SFI কর্মী। ইতিমধ্যেই তারা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন 3 SFI কর্মী সমর্থক। গতকালের ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকেই শিক্ষামন্ত্রীর গতকাল যে ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তারপর থেকে আজ সকাল থেকে জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন বামপন্থী সংগঠনগুলির তরফে প্রতিবাদ বিক্ষোভ চলছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক এই পরিস্থিতি তৈরি হয়েছিল আজ দুপুরে। চন্দন সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। চন্দন, ঠিক কি ছবি উঠে এলো, কি পরিস্থিতি তৈরি হয়েছিল? ভাস্বতী, দেখো, গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে যে ছবি আমরা দেখেছিলাম, যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির উপর হামলা এবং তিনি জখম, তারপরে জানা যায় যে অভিযোগ যে SFI কর্মী সমর্থকরা আহত হয়েছেন এবং এক SFI কর্মীর পায়ের ওপর দিয়ে গাড়ি চলে যায়। তারই প্রতিবাদে কিন্তু আজকে বর্ধমানে SFI কর্মীরা একটি বিক্ষোভ মিছিল প্রদর্শন করে, এবং তাতে একটি কুশপুতুল ছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। সেই কুশপুতুল নিয়ে প্রথমে তারা বর্ধমান কার্জন গেট চত্বরে এসে তারা বিক্ষোভ সমাবেশ করে। এরপর পার্কাস রোড, যেখানে তাদের অফিস রয়েছে SFI, সেখানে গিয়ে তারা অবস্থানে বসে এবং সেখানে যান চলাচল ব্যাহত হয়। এটা স্বাভাবিকভাবে বর্ধমানের প্রাণকেন্দ্র, এখানে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ আসে এবং তাদের বলে যে এখানে এই কুশপুতুল দাহ করা যাবে না। এরপরে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়ে যায় SFI কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের। দেখা যায় যে ছবিটা আমরা দেখতে পেলাম, পুলিশের উড্ডি ধরে টানাটানি, এরপরে ঠেলাঠেলি, এবং কিছু কর্মী সমর্থক মাটিতে পড়ে যাচ্ছে, তাদেরকে আবার তুলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল এবং প্রাথমিক চিকিৎসার পর 7 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনই যে সম্পাদিকা আছে উষশ্রী রায়চৌধুরী, যে SFI সম্পাদিকা বর্ধমান জেলা কমিটি, তিনি একটি প্রেস বিজ্ঞপ্তি বা প্রেস মিট করেন এবং সেই প্রেস মিটে বলেন যে পুলিশের এই আচরণ কিন্তু খুবই নিন্দনীয়। আগামী দিনে তাদের যেমন আন্দোলন চলছে, তারা আন্দোলন চালিয়ে যাবেন, কিন্তু তারা কখনোই পুলিশের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করবে না বা অভিযোগ দায়ের করবে না। যদি পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করে তবে কিন্তু তারা পাল্টা অভিযোগ দায়ের করবে। তবে আজ এবং আগামীকাল তাদের যেরকম কর্মসূচি আছে সারা রাজ্যব্যাপী, সেই কর্মসূচি কিন্তু চলতে থাকবে। তবে আজকের এই যে ঘটনা হলো বর্ধমান শহরে, এই ঘটনায় কিন্তু রাজনৈতিক মহলে একটা চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই। ধন্যবাদ জানাবো। চন্দন সেনগুপ্ত ছিলেন প্রতিনিধি ফোন লাইনে।
ভাইপোকে দলের সব পদ থেকে সরিয়ে দিলেন পিসি। বহুজন সমাজ পার্টিতে বড়সড় রদবদল। উত্তরপ্রদেশের বিএসপির সব পদ থেকে আকাশ আনন্দকে সরিয়ে দিল দলের সুপ্রিমো মায়াবতী। দলের সাধারণ সম্পাদক ছিলেন আকাশ আনন্দ। দলিত ও পিছিয়ে থাকা সম্প্রদায়ের উন্নয়নে জোর দিতেই গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন মায়াবতী। দলের রদবদলের ঘোষণা করলেন মায়াবতী। দলের সমস্ত পদ থেকে সরানো হয়েছে আকাশ আনন্দকে। বিএসপিতে দুজনকে জাতীয় সংযোজক করা হয়েছে। তাছাড়া দলের অন্যান্য পদেও রদবদল করা হয়েছে। গত বছরেই মায়াবতী নিজের ভাইপো আকাশ আনন্দকে বহুজন সমাজ পার্টির জাতীয় সংযোজকের পদ দিয়েছিলেন। আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত দা, সেক্ষেত্রে দলীয় স্বার্থে কি এই সিদ্ধান্ত? আকাশ আনন্দকে নিয়ে কেন এই সিদ্ধান্ত? সত্যি পিসি ভাইপোর এই সংঘাতটা একটা নতুন মাত্রা পেল আজকে, যে পিসি তার ভাইপোকে বছরখানেক আগে সংগঠনের শীর্ষে বসালেন। তিনি তার সংগঠনের উত্তরাধিকার, তার ব্যাটন তার হাতে তুলে দিলেন। দিয়ে হঠাৎ কি এমন কাণ্ড ঘটলো যে দলটার এমনিতেই অবস্থা খুবই খারাপ। উত্তরপ্রদেশে তার কাজ হচ্ছে মূলত এই দলটি এনডিএতে সরাসরি বা সরকারিভাবে না থাকলেও তাদের কাজ হচ্ছে এনডিএর পক্ষে ভোট বিভাজন করানো, অর্থাৎ বিরোধী ভোট বিভাজন করানোটাই তাদের একটা অন্যতম কাজ। এরকম একটা দল হঠাৎ করে তাদের ভেতরে এমন কি ঘটনা ঘটলো হয়ে যাচ্ছে না, যে তিনি বলেছেন, পিসি বলেছেন তার ভাইপো আকাশ আনন্দকে তার সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হলো। কেন সরিয়ে দেওয়া হলো পরিষ্কার নয়। তারপরে যখন তারা বলা হচ্ছে যে এমন একজনকে দলে আনা হবে, এই পদে রাখা হবে, যিনি দলিত এবং পিছিয়ে বর্গের উন্নয়নের কাজ করতে পারবেন। প্রথম হচ্ছে উন্নয়নের কাজ কারা করতে পারবে? যা সরকারে থাকবে। আচ্ছা, দলের নেতৃত্বের সঙ্গে উন্নয়নের কাজ তো এই মুহূর্তের বিষয় নয়, কিন্তু মজার বিষয় যে যিনি যাকে সরানো হলো তিনিও তো ওই একই সম্প্রদায়ের মানুষ, তিনিও তো পিছিয়ে বর্গ। তাহলে হঠাৎ করে তাকে সরিয়ে এই যে পিসি ভাইপোর যে এই যে বিবাদ, সেই বিবাদটাকেই তারা আরো সামনে আরো স্পষ্ট করে দিল। বোঝা যাচ্ছে যে সেই বিবাদেরই ফলশ্রুতি হচ্ছে এই আকাশ আনন্দের কে সরিয়ে দেওয়া। কারণ পিসি কিছুদিন আগে যখন তাকে ব্যাটন তুলে দেন তখন বলেছিলেন যে তরুণ প্রজন্মের নেতা হিসেবে একে সামনে আনা হলো। তো সেই বহুজন সমাজ পার্টিতে আজকে এই নতুন একটা মানে ডেভেলপমেন্ট বা এ বলা যেতে পারে যে পিসি এবং ভাইপোর এই সংঘাত। ধন্যবাদ জানাবো জয়ন্ত দা আপনাকে। জয়ন্ত চৌধুরী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। নজর রাখবো অন্যান্য খবরে। ফের ভুয়ো ভোটার কার্ডের হদিশ। কাটোয়ার 2 নম্বর ব্লকের দাইহাট পুরসভায় ভুয়ো ভোটার কার্ডের হদিশ মিলেছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভুয়ো ভোটারের যে হদিশ মিলছে, ভুয়ো ভোটার কার্ডের যে হদিশ মিলেছে, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে দাইহাট পুরসভাতে, কাটোয়া 2 নম্বর ব্লকের দাইহাট পুরসভাতেও ভুয়ো ভোটার কার্ডের হদিশ মিলেছে এবং ইতিমধ্যেই গোটা বিষয়টা প্রশাসনের তরফে খতিয়ে দেখা হচ্ছে। ভুয়ো ভোটার কার্ডের হদিশ মিলেছে। কাটোয়া 2 নম্বর ব্লকের দাইহাট পুরসভায় ভুয়ো ভোটার কার্ডের হদিশ মিলল। ইতিমধ্যে প্রশাসনের তরফে এবং পুরসভার তরফে সমস্ত রকমভাবেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী যেমনটা নির্দেশ দিয়েছিলেন যে ভোটার লিস্ট ক্লিন করতে হবে এবং ভোটার লিস্ট ক্লিন করার বার্তা দিয়েছিলেন, এবং তারপরেই প্রশাসনিক স্তরে সমস্ত রকমভাবে পদক্ষেপ নেওয়া হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় স্ক্রুটিনি করা হয়, বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট যাচাই করা হয়। চন্দন সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। চন্দন, ভুয়ো ভোটার কার্ডের হদিশ মিলল, প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? হ্যাঁ, দেখো, যে খবরটা আমরা আজকে তুলে ধরছি সেটা হচ্ছে দাইহাট কাটোয়া যে 2 নম্বর ব্লক আছে, 2 নম্বর ব্লকের দাইহাটে 3 নম্বর ওয়ার্ডে রাহুল বণিক তার পরিবারে যে পাওয়া গেল ভুয়ো কার্ড। যে কার্ডে যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিল যে ভুয়ো কার্ড সন্ধানে, সেই সন্ধানে নেমেছিল এলাকার কাউন্সিলর এবং তিনি দেখতে পান যে এই যে রাহুল বণিক আছে, রাহুল বণিকের সঙ্গে বছর 5 আগে এক মহিলার বিবাহ হয় এবং রেজিস্ট্রি হয়, তারপরে তার বিবাহ বিচ্ছেদ মামলাও হয়। কিন্তু তার বাড়ি হচ্ছে হিমাচল প্রদেশে এবং হিমাচল প্রদেশ থেকে মাত্র 3 মাসের জন্য তিনি বাড়িতে এসেছিলেন এবং তারপরেই এই রেজিস্ট্রি দিয়ে তারপরেই কিন্তু হঠাৎ করে এই নাম উঠে যায় এই ভোটার তালিকায়। এখন যে ভোটার তালিকায় যে নাম ওঠা, পরিবারের যে মা আছে রাহুলের মা, তিনি দাবি করছেন তার বৌদি
অর্থাৎ এই রাহুলের পিসি বিজেপি কাউন্সিলর ছিলেন 5 বছর আগে ওই ওয়ার্ডে, তখনই তিনি এই কাজটি করেছিলেন। এই জন্যই কিন্তু যারা রয়েছেন, যারা তৃণমূল কাউন্সিলর বর্তমানে, তিনি বলছেন পুরোপুরি আমরা হাতে নাতে ধরেছি এবং বিষয়টিকে বিএলওকে জানানো হয়েছে, বিডিওকে জানানো হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে এবং আগামী পদক্ষেপ কে হবে সেটা কিন্তু পরের বিষয়। তবে আমরা জানিয়েছি এরকম একটি ভুল পাওয়া গেছে ভোটার কার্ড, এবং এই যে ভুল পুরোটাই যে ভুয়ো সেটা কিন্তু উঠে এসেছে। তাদের এই যে পুরো যে রয়েছে নথি, সেই নথিতে পুরো স্পষ্ট প্রমাণিত হয়েছে যে এই যে হিমাচল প্রদেশ থেকে মাত্র 3 মাসের জন্য এসে এখানে বিয়ে রেজিস্ট্রি হয়, রেজিস্ট্রির পরে কিন্তু দেখা যায় তিনি আবার চলে গেছেন, তারপরে কিন্তু তার যে ভোটার কার্ড সেটা কিন্তু থেকেই গেছে। এবং বিজেপি যে নেত্রী, যে কাউন্সিলর ছিলেন তৎকালীন 5 বছর আগে, তিনিই কিন্তু এই কার্ডটি করিয়ে দিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। ভাস্বতী। ধন্যবাদ চন্দন সেনগুপ্ত ছিলেন প্রতিনিধি ফোন লাইনে। নজর রাখবো অন্যান্য খবরে। জেলেনস্কির সঙ্গে ঝগড়ার জেরে পড়ে গেল ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন। ফেব্রুয়ারির শেষে ট্রাম্প সমর্থন হারালেন 2%। 45% মার্কিন জনতা ট্রাম্প রাজনীতির বিরুদ্ধে মত দিয়েছেন। অর্থনীতির বেহাল দশা নিয়ে চোটে মার্কিন জনতার একাংশ। ফেব্রুয়ারির শেষে ট্রাম্প সমর্থন হারালেন 2% এবং জেলেনস্কির সঙ্গে অশান্তির জেরেই জনসমর্থন হারালেন ডোনাল্ড ট্রাম্প। এবং এখনো পর্যন্ত 2% জনসমর্থন হারিয়েছেন তিনি। এবং এই বিষয় নিয়ে কিন্তু মার্কিন জনতার একাংশ বেজায় চোটে। অর্থনীতির বেহাল দশা নিয়ে চোটে মার্কিন জনতার একাংশ। জেলেনস্কির সঙ্গে অশান্তির জেরে পড়ে গেল ট্রাম্পের জনসমর্থন। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, ট্রাম্পের জনসমর্থনে ইদানিং ভাটার ইঙ্গিত মিলছে। ট্রাম্প যখন জিতেছিলেন সেই সময়টা তার সমর্থন তুঙ্গে উঠেছিল। 53-54% মার্কিন নাগরিক তাকে সমর্থন জানাচ্ছিলেন এবং তিনি ভোটও পেয়েছিলেন, অনেক অর্ধেকের থেকে বেশি মানুষের ভোট পেয়েছিলেন। কিন্তু তারপরে 1 মাস কাজ করেছেন ট্রাম্প। এর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যাপারে হস্তক্ষেপ করেছেন ট্রাম্প প্রশাসনের কর্তা ব্যক্তিরা। তার মধ্যে রয়েছে যেমন অবৈধ অভিবাসী, যেমন রয়েছে মেক্সিকোর সঙ্গে সীমানায় অবৈধ অভিবাসী আটকানোর জন্য সেনা নিয়োগের সিদ্ধান্ত, তেমনি রয়েছে ইউক্রেন বিষয়ে আলোচনা এবং শুল্ক যুদ্ধের বিষয়। এই সবগুলো জিনিসই মার্কিন নাগরিকরা দেখেছেন এবং ফেব্রুয়ারির শেষ সপ্তাহে করা যে সমীক্ষার ফলাফল আমাদের সামনে আসছে তাতে দেখা যাচ্ছে ট্রাম্পের সেই তুঙ্গ জনপ্রিয়তা এখন আর নেই, বরং কিছুটা ভাটার ইঙ্গিত মিলছে। যেটা জানা যাচ্ছে 53 বা তারও বেশি সমর্থন নিয়ে ট্রাম্প যখন মসনদে বসেছিলেন, তারপরে 1 মাস কাজ করার পরে তার জনপ্রিয়তা এসে ঠেকেছে 50 কি 51%। এটা তার প্রায় 3%, 2 থেকে 3% জনপ্রিয়তা হারাবার ইঙ্গিত। 45% মানুষ সরাসরি ট্রাম্পের বিরুদ্ধেই মত দিয়েছেন, ট্রাম্পের নীতির বিরুদ্ধে মত দিয়েছেন। তবে কেবলমাত্র ইউক্রেনের বিষয়টি নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনীতির যে দুর্দশা তা নিয়েও মার্কিন নাগরিকরা চিন্তিত, এমনই বেরিয়ে এসছে সমীক্ষাগুলোতে। হ্যাঁ, ধন্যবাদ আশিস আপনাকে। শহরের রাস্তায় কংগ্রেস নেত্রীর সুটকেস বন্দি দেহ। রোহতকের শামপ্লা ফ্লাইওভারের কাছে এই দেহ মিলেছে এবং দেহ হরিয়ানা কংগ্রেসের যুবনেত্রী হিমানি নারওয়ালের। রাহুলের ভারত জোড়ো যাত্রায় সঙ্গী ছিলেন হিমানি। শহরের রাস্তায় কংগ্রেস নেত্রীর সুটকেস বন্দি দেহ, আর যা নিয়েই চাঞ্চল্য তৈরি হয়েছে রোহতকের ফ্লাইওভারের কাছে। সাম্পলা ফ্লাইওভারের কাছে এই দেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। দেহ হরিয়ানা কংগ্রেসের যুবনেত্রী হিমানি নারওয়ালের এবং যাকে ভারত জোড়ো যাত্রায় দেখা গিয়েছিল রাহুল গান্ধীর পাশে। রাহুলের ভারত জোড়ো যাত্রায় সঙ্গী ছিলেন এই হিমানি এবং যার দেহ উদ্ধারে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। কংগ্রেস নেত্রীর সুটকেস বন্দি দেহ।
রোহতকের ফ্লাইওভারের কাছে এই দেহ মেলার ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। দেহ হরিয়ানা কংগ্রেসের যুব নেত্রী হিমানী নারওয়ালের, যাকে রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় দেখা গিয়েছিল। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, এই বিষয়ে এখনো পর্যন্ত কি জানা গিয়েছে? এই দেহ উদ্ধারের ঘটনা এখনো পর্যন্ত স্থানীয় পুলিশ কি জানাচ্ছে? দেখো, স্থানীয় পুলিশ বা প্রশাসনের তরফে এখনো কোনো স্পষ্ট কথা জানানো হয়নি, যেটা অত্যন্ত গুরুতর একটা ঘটনা। তরুণ নেত্রী কংগ্রেসের, যিনি ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধীর সঙ্গে পাশাপাশি হেঁটেছেন এবং রাহুল গান্ধীর নিশ্চয়ই সমর্থন বা রাহুল গান্ধীর তাকে পছন্দ করেছিলেন কংগ্রেস কর্মী হিসেবে, এরকম ধারণা করা হচ্ছিল। এই হিমানী নারওয়াল, তিনি কংগ্রেসের নানান কাজে যুক্ত থাকেন। এখন কোনো ব্যক্তিগত ব্যাপারে তাকে খুন করা হয়েছে নাকি অন্য কিছু হয়েছে সেটা স্পষ্ট নয়, তবে এটা পরিষ্কার যেভাবে তার দেহ মিলেছে এটা একটা খুনের ঘটনা। এবং শেষ পর্যন্ত কংগ্রেস এ ব্যাপারে কি কথা বলে এবং কি কথা বলে রোহতকের প্রশাসন, সেদিকেই আমরা তাকিয়ে আছি। কিন্তু এটা ভয়ানক ঘটনা, ভয়ঙ্কর ঘটনা আমাদের সামনে আসছে। সেটা হচ্ছে হিমানী নারওয়াল, যুব নেত্রী কংগ্রেসের এবং রাহুল গান্ধীর প্রিয়পাত্রদের একজন, তার এইরকম একটা ভাবে তার দেহ উদ্ধার করা গিয়েছে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। চারটে চারদিকে সময় এখন আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, চাঁচলে চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গ্রন্থাগার কমিটি এবং একাধিক স্কুল কমিটির নির্বাচন নিয়ে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। চাঁচলের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ব্লক তৃণমূল সভাপতি। অভিযোগ সামনে আসাতেই তরজা শুরু হয়েছে। চাঁচলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মূলত গ্রন্থাগার কমিটি এবং একাধিক স্কুল কমিটির নির্বাচন নিয়েই প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে। চাঁচলের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ব্লক তৃণমূল। সামনে আসতেই শুরু হয়েছে তরজা। চাঁচলে চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দুপক্ষের গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসছে। গ্রন্থাগার কমিটি এবং একাধিক স্কুল কমিটির নির্বাচন নিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ওঠে। তৃণমূলের দুপক্ষের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা সামনে আসছে এবং জানিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গ্রন্থাগার কমিটি এবং একাধিক স্কুল কমিটির নির্বাচন নিয়েই এই গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসছে। ইছামতি নদীর ধসে বিপর্যস্ত টাকির বিস্তীর্ণ এলাকা। টাকির নজরুল সৈকত সংলগ্ন এলাকায় জমি ধস এবং ধসে ফাটল ধরেছে প্রায় 100 মিটার এলাকায়। ফাটলের জন্য আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। রীতিমতো জীবন বিপর্যস্ত স্থানীয় বাসিন্দাদের। সেখানে টাকির নজরুল সৈকত সংলগ্ন এলাকায় জমি ধস এবং আশেপাশের স্থানীয় বাসিন্দাদের দিন কাটছে আতঙ্কের মধ্যেই। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই স্থানীয় মানুষজন তারা অভিযোগ আনছেন। ইছামতি নদীর ধসে বিপর্যস্ত টাকির নজরুল সৈকত সংলগ্ন এলাকায় জমি ধস এবং জমি ধসের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ধসে ফাটল ধরেছে প্রায় 100 মিটার সংলগ্ন এলাকায়। ফাটলের জন্য আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে প্রশাসনের তরফে এখনো বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ করছেন স্থানীয়রা। প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, কি পরিস্থিতি সেখানকার? প্রশাসনের তরফে বা কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, ইতিমধ্যে উত্তর 24 পরগনার আমাদের যে সেচ দপ্তরের আধিকারিক এবং সমাজ পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই জায়গাটাকে চিহ্নিত করেছে এবং সেখানে পিঠে দিয়ে ডোমিনেট করা হয়েছে এবং ওই বিশেষ করে যেসব ধস নেমেছে সেই জায়গায় রাস্তার সঙ্গে সংযোগ জায়গাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর বেশ কিছু স্থানীয় বাসিন্দাদের কিন্তু ঘর থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে তারা গ্রামবাসী, বিশেষ করে ওখানকার যারা বাসিন্দা ছিল, তাদের গুরুত্বপূর্ণ নথি আসবাবপত্র নিয়ে নেওয়া, উঁচু নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে, সরকারি জায়গায় রাখা হয়েছে। তাদের দীর্ঘদিনের অভিযোগ যে বিশেষ করে এই টাকি হাসনাবাদের উপর দিয়ে যে ভারত বাংলাদেশ সীমান্ত লাগা ইছামতি নদী দীর্ঘদিন সংস্কার হয় না। প্রায় আজ থেকে 30 বছর 32 বছর আগে একবার সংস্কার হয়েছিল এবং তারপরে প্রায় 3 যুগ পরে কিন্তু এই নদী বাঁধে ধস নেমেছে, যার কারণে কিন্তু আতঙ্কিত হয়েছে স্থানীয় বাসিন্দা থেকে
ওখানকার যারা পর্যটক, তুমি জানো টাকি হাসনাবাদ বরাবরই একটা পর্যটকদের স্থান বলা হয়। বিভিন্ন যেখানে বিভিন্ন রেস্তোরাঁ থেকে হোটেল, বিভিন্ন জমিদার বাড়িগুলো রয়েছে, সেখানে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য থেকে বিভিন্ন পর্যটকরা সেখানে এসে ভিড় জমান। কিন্তু যে এই ধসে যাওয়ায় অর্থাৎ ইছামতি পারে যে ধস নামায় 100 ফুট, রীতিমতো কিন্তু কোথাও একটা চোখে মুখে আতঙ্কের ছাওয়া। এর মধ্যে কিন্তু প্রশাসনিক স্তরে তারা উচ্চ যেসব প্রশাসনিক আধিকারিক আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে এবং দ্রুত যাতে এটাকে সমাধান করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু ওখানকার সাধারণ মানুষ চাইছে যে স্থায়ীভাবে পাকাপাকি একটা সমাধান চাইছে। প্রায় সময় দেখা যায় যে বড় বড় যখন বর্ষাকালে ইতিমধ্যে নদীর জলস্তর বাড়ে, অন্যদিকে বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে। কিন্তু এবার যেখানে নতুন করে তাদের কাছে কিন্তু চিন্তাভাবনা করেছে এই নদী বাঁধের ধস, এই ধস নিয়ে কিন্তু রীতিমতো তারা আতঙ্কিত। তারা স্থায়ী সমাধান চাইছে। তারা বলছে এই নদী বাঁধগুলোকে ভালো করে পাইলিং করা, অর্থাৎ বাঁধ কংক্রিটের বাঁধ করা। অন্যদিকে প্রশাসনিক যাতে নজর দেয়, না হলে এখানে কিন্তু আগামী দিনে যেসব বসতি রয়েছে, বিশেষ করে এই 13 নম্বর ওয়ার্ড সহ নজরুল পার্ক সহ একাধিক জায়গায় যে বসতি রয়েছে, তারা কিন্তু এখানে কতদিন থাকতে পারবে নিরাপত্তাহীনতায় সেটা কিন্তু যথেষ্ট সন্দেহ প্রকাশ করছে। তারা দাবি করছে স্থায়ীভাবে একটা সমাধান হোক। তারা প্রশাসন গেলে প্রশাসনের সাথে কথা বলেছেন, তারা বলছেন যে কোনো মূল্যে তারা এখানে থাকতে চান। কিন্তু এটা পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনকে জানিয়েছে ব্লক প্রশাসন। শাশ্বতী, ধন্যবাদ জানাবো। সঞ্জিত চক্রবর্তী ছিলেন ফোন লাইনে। ইছামতি নদীর ধসে বিপর্যস্ত টাকির বিস্তীর্ণ এলাকা এবং যার জেরে আতঙ্কে দিন কাটছে স্থানীয় মানুষজনের। আবগারি নীতির পাশাপাশি দিল্লিতে আপ জমানায় স্বাস্থ্যক্ষেত্রেও অনিয়মের অভিযোগ। ক্যাগের রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। সম্প্রতি বিধানসভায় এই সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে দিল্লির বিজেপি সরকার। এবার আরও একটি রিপোর্ট পেশ হতে চলেছে, যাতে স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতির অভিযোগ তুলেছে পদ্ম শিবির। ফেব্রুয়ারি মাসে দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতায় আসার আগে থেকেই কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলেছে পদ্ম শিবির। সম্প্রতি বিধানসভায় ক্যাগের একটি রিপোর্ট পেশ করেছে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকার। তাতে ছিল আবগারি নীতিতে অনিয়মের কথা। স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার একটি নতুন রিপোর্ট পেশ হতে চলেছে। সূত্রের খবর, স্বাস্থ্যক্ষেত্রে গুরুতর আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলেছে দিল্লির বর্তমান বিজেপি সরকার। রিপোর্টে মহল্লা ক্লিনিকগুলির দুর্বল পরিকাঠামো, স্বাস্থ্য সরঞ্জাম, স্বাস্থ্যকর্মীদের ঘাটতি, আপৎকালীন ক্ষেত্রে তহবিল ব্যবহারের ব্যর্থতার প্রসঙ্গ তোলা হয়েছে। দিল্লি সরকার পরিচালিত 27টি হাসপাতালের মধ্যে 14টিতে আইসিইউ নেই, 16টি হাসপাতালে নেই ব্লাড ব্যাংক, 8টি হাসপাতালে কোনো অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই, 12টি হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা নেই, 15টি সরকারি হাসপাতালে কোনো মর্গ নির্মাণ করা হয়নি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মহল্লা ক্লিনিকগুলির অধিকাংশতেই শৌচাগার নেই। 50% বেশি চিকিৎসকের ঘাটতি রয়েছে। কোভিডের মতো আপৎকালীন পরিস্থিতিতে দিল্লি সরকার তহবিল ব্যবহারে ব্যর্থ হয়েছে। দিল্লির মসনদ হারানোর পরেও দুর্নীতির অভিযোগ পিছু ছাড়ছে না আপ সরকারের। আবগারি দুর্নীতির পাশাপাশি এবার স্বাস্থ্যক্ষেত্রেও দুর্নীতির অভিযোগে প্রাক্তন কেজরিওয়াল সরকারের সমালোচনায় সরব হয়েছে দিল্লির বর্তমান বিজেপি সরকার। শুরু হয়েছে বিতর্ক। কলকাতা টিভি। 2027 ফের বসতে চলেছে কুম্ভ মেলার আসর। এবার কুম্ভ মেলা মহারাষ্ট্রের নাসিকে। গোদাবরীর তীরে ত্রিম্বকেশ্বরে 1 মাস ধরে চলবে কুম্ভ মেলা। 2027 17 জুলাই কুম্ভ মেলা শুরু হবে, শেষ হবে 17 আগস্ট। 2027 ফের কুম্ভ মেলা। এবার কুম্ভ মেলা মহারাষ্ট্রের নাসিকে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সম্প্রতি শেষ হয়েছে মহাকুম্ভ মেলা। 45 দিন ধরে চলা এই মেলা শেষ হয়েছে 26 ফেব্রুয়ারি। মহাকুম্ভে আস্থার ডুব দিয়েছেন দেশ বিদেশের প্রায় 66 কোটি পুণ্যার্থী। প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ শেষ হলেও 2027 সালে ফের কুম্ভ মেলা আয়োজিত হতে চলেছে মহারাষ্ট্রের নাসিকে। দেশের 4টি শহরে কুম্ভ মেলা হয়: প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনীতে। প্রতিটি শহরে কুম্ভ মেলা আয়োজনের পৃথক হিসাব রয়েছে। সেই হিসেব অনুযায়ী নাসিকে পরবর্তী কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে 2027 সালে। গোদাবরী নদী তীরে নাসিকে পূর্ণ কুম্ভ মেলা হয়েছিল 2015 সালে।
সেই হিসেব অনুযায়ী 12 বছর সম্পূর্ণ হচ্ছে 2027-এ। গোদাবরী তীরে নাসিকে রয়েছে ত্রিম্বকেশ্বরের মন্দির। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এই ত্রিম্বকেশ্বরের মন্দিরে মহাসমারোহে কুম্ভ মেলার আয়োজনের জন্য মুখিয়ে রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, নাসিকে কুম্ভ মেলার জন্য অত্যাধুনিক প্রযুক্তিকে একত্রিত করার রূপরেখা তৈরি হচ্ছে। যারা পবিত্র জলে স্নান করতে পারবেন না, তারা প্রযুক্তির মাধ্যমে কুম্ভ মেলার মাহাত্ম্য অনুভব করতে পারবেন। Preparing Maharashtra for Nasik Kumbh 2027. If you could tell us a little bit about how you're going to use technology in that. So I think Mahakumbh, but also it was a technology-enabled Kumbh, and that is why all these things were manageable. Now in 2027 we will have Kumbh at Nasik. But I would say that this will be technologically most advanced Kumbh. So I think the entire management of the Kumbh will be technology enabled, from crowd management to all sort of administration. I think the Nasik Mahakumbh will also be a technological Mahakumbh, and we are preparing for that. এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল মহাকুম্ভর স্বপ্ন সার্থক করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার ভক্তরা মুখিয়ে রয়েছেন 2027 সালের নাসিক কুম্ভ মেলার জন্য। কলকাতা টিভি। 4টে 4 দিক আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।